হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআপ মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এখানে শনিবার, আর আমাদের তিনজনেরই শনিবার করে ছুটি থাকে। তো শনি রবি দুদিন তো ছুটি রয়েছেই, তার সাথে এবারে আবার সোমবারটাও আমরা ছুটি পেয়েছি। তার কারণ হচ্ছে সোমবার 1 সেপ্টেম্বর লেবার ডে। তো ওই 3 দিনের লম্বা একটা উইকেন্ড আমরা পাচ্ছি। তো বেশ কিছু প্ল্যান করেছি। আর এবারের এই লং উইকেন্ড একটু বেশি স্পেশাল, কারণ আমার নিজের খুড়তুতো বোন মৌমি এবং ওর হাজব্যান্ড কাশিস, ওরা নিউ ইয়র্ক থেকে শিকাগো ঘুরতে এসেছে। ওরা অলরেডি বৃহস্পতিবার রাত্রেই শিকাগো ডাউনটাউনে পৌঁছে গেছে। ওরা শুক্রবার সারাদিন ওখানে একটা হোটেলে উঠেছে, ওখান থেকে ঘোরাঘুরি করেছে। শনিবার আজকে সারাদিনও ঘুরেছে। এবারে বিকেলবেলা আমাদের এখানে আসছে। আজকে রাতটা আমাদের এখানে ওরা থাকবে। আমি ওদের জন্য বেশ কিছু রান্নাবান্না করেছি, তো সেগুলো আপনাদেরকে দেখাবো কি কি রান্না করেছি, এবং কয়েকটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই খুব এক্সাইটেড, ওরাও যেমন এক্সাইটেড আমরাও তেমন, কারণ প্রথমবার ওরা আমাদের বাড়িতে আসছে। তো অনেক হই হুল্লোড় হবে, গল্পগুজব হবে। তো ওদের আসার আগে আমি একটু ঝটপট করে ঘরটা গুছিয়ে নিয়েছি। এই যে এখন ফুলগুলো সব বাগান থেকে এনে ফুলদানিতে সাজিয়ে রাখলাম। রান্নাঘরে তো রান্নাবান্না করার পর পরিষ্কার করেই নিয়েছি। এখন রান্নাঘর বেশ ক্লিনই মনে হচ্ছে। আর এদিকে ডাইনিং হল, আমাদের লিভিং রুম, এগুলো সব যেমন সাজানো ছিল তেমনই আছে। আমি কিছুই চেঞ্জ করিনি, শুধু একটু ঝাড়পোছ করে টাইডি আপ করে নিয়েছি। এবারে চলুন রান্নাবান্নার জোগাড়টা কিভাবে করেছি দেখিয়ে দিই। আমি আগের দিন রাত্রেবেলায় কিছু কাজ এগিয়ে রেখেছিলাম। এই যে লাউটা দেখছেন, এটাকে এখন কেটে রেডি করে রাখবো। এই লাউটা কিন্তু কিনিনি, আমার বন্ধু শ্যামলী, ওদের বাড়িতে এবার প্রচুর লাউ হয়েছে। ও আবার সেই লাউ থেকে সবাইকে, মানে আমাদের বন্ধুদের সবাইকে একটা করে লাউ দিয়েছে। আমাকে তো 2টো পাঠিয়েছিল, একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর একটা এই যে আজকে কাটছি। আর লাউগুলো যে কি ভালো, আমি কি বলবো, মানে একদম রান্না করছি আর গলে যাচ্ছে, মুখে দিলেই মিশে যায়। মানে বুঝতেই পারছেন, একদম ফ্রেশ বাগান থেকে তুলে এনে রান্না করছি। আর আমি খোসাগুলোকে একটু মোটা করে ছাড়িয়ে রাখছি, কারণ পরে আমি এই খোসা ভাজা করব। তো লাউটাকে এখন একদম কুচি কুচি করে কেটে রাখছি, কারণ এটা চিংড়ি দিয়ে লাউ ঘন্ট করব। তো আজকে আমি রান্নাটা করছি না, কালকেই রান্না করব, কিন্তু কেটে রেখে দিলাম, কারণ দিনের দিন যদি আমি কেটে রান্না করতে যাই অনেক সময় লেগে যাবে। দেখুন অনেকটা লাউ কাটা হয়ে গেছে। এতটা হয়তো আমি করব না রান্না, তবে বেশ কিছুটা ইউজ করে নেব। এবারে আমার যে মশলাপাতিগুলো কালকে রান্নায় লাগবে, সেই মশলাগুলো গুঁড়ো করে আমি এখনই রেখে দেবো। আমি মশলা গুঁড়ো করার জন্য এই কুইজিনাট ব্র্যান্ডের গ্রাইন্ডারটা ইউজ করি। এটা কিন্তু স্পাইস গ্রাইন্ডার নয়। আমি এই জিনিসটা প্রায় 8-9 বছর ধরে ইউজ করছি। এটা হচ্ছে কফি গ্রাইন্ডার। তো কফি গ্রাইন্ডারের মধ্যে আমি কফি গ্রাইন্ড করি না, আমি মশলাই গ্রাইন্ড করি। বিশেষ করে পোস্ত, সর্ষে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এমনকি ধরুন আমাদের চারমগজ, কাজু গুঁড়ো, সব কিছু আমি এটাতে করি। এটাতে কিন্তু জল দেওয়া যায় না, শুকনো গুঁড়ো করতে হয়। তারপরে আমি কি করি, গুঁড়ো করার পরে ওই আর একটা গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিই। তাহলে না পেস্টটা একদম পাটায় বাটার মতো মিহি হয়। আমি সবসময় এরম করেই পেস্ট বানাই। তো এই যে সর্ষে, পোস্ত, এগুলো সব কি করলাম, গুঁড়ো করে আমি জলে ভিজিয়ে রেখে দেবো। কালকে এটা আমি ওই কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর জিরে আর ধনেটাকে কি করি, আমি একটু শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিই, তাহলে অনেকক্ষণ থাকে, কন্টেনারে থাকলে গন্ধটাও ভালো হয়। এমনকি গরম মশলাও আমি শুকনো খোলায় ভেজে নিয়ে এর মধ্যেই গুঁড়ো করে নিই। আমার তো খুবই কাজে দিচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন মাছগুলো কেটে নেব। এই 2টো মাছই ইলিশ মাছ। আমি কালকে রাত্রিবেলায় ডিপ ফ্রিজ থেকে বের করে সিঙ্কের মধ্যে রেখে গেছিলাম। তো সারা রাত্রি এটা নরম হয়ে গেছে। তো এবারে আঁশ ছাড়িয়ে কেটে নেব। তো এই আঁশ ছাড়ানোর জন্য দেখছেন তো আমি কি ব্যবহার করছি, ওই যে নারকেল কোড়ানি হয়, সেটা আমি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম। তো আমার শ্বশুরমশাই আমাকে এই বুদ্ধিটা দিয়েছিলেন যে এই কোড়ানি দিয়ে আঁশ ছাড়ানো খুব সহজ, তুই এটা করে দেখিস। তো আমি তারপর থেকে সেটাই করি। তো খুব সহজেই ছাড়ানো যায় আর কি আঁশগুলো। এবারে পাখনাগুলো কেটে নিয়ে তারপরে মাছগুলো পিস পিস করে কেটে নেব। এবারে আমি এই মাছগুলো কিনেছি এখানে যে পটেল ব্রাদার্স আছে সেখান থেকে। এবার পটেল ব্রাদার্সে মাছগুলো কেটে দেওয়া হয় না, এরকম গোটা গোটাই বিক্রি হয়। সেটা একটা সমস্যা, কারণ বাড়িতে এনে আবার আঁশ ছাড়িয়ে কেটে নিতে হয়, নিজেই সব করতে হয়। তবে বেশ কিছু দোকান আছে যেখানে মাছ কেটে দেওয়া হয়, এবং এই মাছের থেকে কিন্তু সাইজে অনেক বড় মাছ পাওয়া যায় সেখানে। তো সেরকমই একটা দোকানে আমি প্রথমে গেছিলাম, কিন্তু সেই দোকানে আনফর্চুনেটলি সেদিন ইলিশ মাছ স্টক ছিল না। তো আমি সেখান থেকে না নিয়ে পাশেই পটেল ব্রাদার্স ছিল, তো ওখান থেকেই নিয়ে চলে আসি। আর এর আগেও আমি পটেল ব্রাদার্স থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ, তো ভালোই হয়, সেই জন্য আমি নিয়ে নিলাম। কিন্তু ওই একটু মন খারাপ হচ্ছিল যে আর একটু বড় সাইজের মাছ পেলে না ভালো লাগতো আমার। তবে আমি চেষ্টা করছি যে বড় পিসগুলোই আজকে
আজকে করার। তো আমি ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে দই দিয়ে করব। তো সেই জন্য ওই যে কালকে রাত্রেবেলায় যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাকে আমি দেখুন এই যে পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে একটু নুন, কাঁচা লঙ্কা এই সব দিয়ে একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। তারপরে দইয়ের সাথে মিশিয়ে ঝোলটা বানিয়ে নেব। সর্ষেটা যখন আমি পেস্ট করেছি তখন কালো সাদা দু ধরনের সর্ষে দিয়েছি, একটু নুনও দিয়েছিলাম পেস্ট করার সময়, আর আমি ছেঁকে নিয়েছি সর্ষেটা, তাহলে তিতকুটে ভাবটা থাকে না। তার মধ্যে আমি হাফ কাপ মতো দই অ্যাড করেছি, একটু চিনি, একটু হলুদ আর একটু নুন সব দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর একটু সর্ষের তেলও অ্যাড করেছি। ব্যাস এই মিশ্রণটা দিয়ে আমার মাছের ঝোলটা তৈরি হবে। এদিকে মাছের পিসগুলোতে আমি হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। আমি ধরুন 10-15 মিনিট এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকে আমি এই ইলিশ মাছ যে প্যানটার মধ্যে রান্না করব সেটা হচ্ছে কাস্ট আয়রনের, মানে পুরোটাই লোহার, তবে এর মধ্যে দেখুন এনামেল কোটিং দেওয়া আছে, সেই জন্য এটাকে আমি ননস্টিকের মতো ব্যবহার করতে পারি, বেশ ইভেনলি ফ্রাই করা যায় জিনিসপত্র। তো আমি এটা অ্যামাজন থেকে কিনেছি, অ্যামাজনের যে নিজস্ব ব্র্যান্ড অ্যামাজন বেসিক্স সেই ব্র্যান্ডেরই এই প্যানটা। তো এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিলাম, তারপরে একটু হলুদ নুন দিয়ে তেলটাকে একটু গরম হতে দিলাম, তারপরে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দই আর পোস্ত সর্ষে সেটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মাছগুলো ম্যারিনেট করে রাখলাম ওগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি ভাজছি না, এবারে এই ঝোলের মধ্যে এই মাছগুলো রেখে ভাপে ভাপেই হয়ে যাবে। আমি জাস্ট একটু হালকা হাতে ওই গ্রেভিগুলো মাছের ওপর দিয়ে দিলাম, তারপরে ঢেকে দেবো। তারপরে ধরুন মোটামুটি 4-5 মিনিট বাদে মাছগুলোকে আবার একটু হালকা হাতে ঘুরিয়ে দেবো, মানে পাল্টে দেবো। তারপরে যখন হয়ে আসবে, ইলিশ মাছ হতে তো বেশি সময় লাগে না, নরম মাছ, তারপরে একটু কাঁচা লঙ্কা চিড়ে আমি ছড়িয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমি কিন্তু খুব বেশি হাতা এর মধ্যে চালাচ্ছি না, তাহলে ভেঙে যেতে পারে, সেজন্য ওই 2 দিক থেকে কড়াইটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, ব্যাস আমার ইলিশ মাছ হয়ে গেল। বেশ কয়েকটা ডিম সেদ্ধ করব, তো এই মেশিনটাতেই আমি সবসময় ডিম সেদ্ধ করি। এর মধ্যে জল দিয়ে দিয়েছি, তারপরে দেখুন খাঁচার মতো জায়গাটার মধ্যে ডিমগুলো বসিয়ে দিয়েছি। এইভাবে ঢেকে সুইচ অন করে রেখে দিতে হবে। যেই ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে একটা আওয়াজ হবে, তাহলে বুঝতে হবে, তখন নামিয়ে আমি এরকম একটা বাটির মধ্যে বরফ দিয়ে জল দিয়ে ওর মধ্যে ডিমগুলো রেখে দেবো। বেশ 5-7 মিনিট এরকম ডুবিয়ে রাখবো, তারপরে ছাড়িয়ে নেব। এবারে আমি প্রেশার কুকারে কাবুলি চানা সেদ্ধ করে নেব। আমি কাল রাত্রেই এই চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম। আমি এটা দিয়ে মাংসের ঘুগনি বানাবো, যদিও আজকে রাতে আমি ঘুগনিটা বানাচ্ছি না, আমি কালকে সকালে ব্রেকফাস্টে বানাবো, তবে সেদ্ধ আজকেই আমি করে রেখে দিচ্ছি। এদিকে আমি ডেজার্টের জন্য বানাচ্ছি ভাপা দই। তো ভাপা দইয়ের জন্য তো খুবই কম উপকরণ লাগে। এই যে আমি দই নিয়ে নিয়েছি, দই যে পরিমাণ নিয়েছি ঠিক সেম পরিমাণের আমি কনডেন্স মিল্ক নেব, মানে দই নিয়েছি 1 কাপ মতো, কনডেন্স মিল্কও আমি 1 কাপ মতো নিচ্ছি। আমি সুইট অ্যান্ড কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আমি ধরুন 10-12টা এলাচ ভালো মতো গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম, ব্যাস আর কিছুই না। কিন্তু এটাকে খুব ভালো মতো এবার মিশিয়ে নিতে হবে। আমার কাছে বেশ কয়েকটা এরকম টেরাকোটা কাপ রয়েছে, আমি পটেল ব্রাদার্স থেকে $1 পার পিস কিনেছিলাম। তো আমি আগে কখনো এই কাপের মধ্যে দইটা বেক করিনি, সেই জন্য আমার আইডিয়া নেই যে এটা কতটা হিট নিতে পারবে। তো আমি দেখুন এর মধ্যে কিছুটা পরিমাণ দই দিয়ে একটা প্যানের মধ্যে এটাকে বসিয়ে দেব। তো আমি একটা স্টিলের পাত্র নিয়েছি, এই স্টিলের পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি, জলের মধ্যে দেখুন একটা স্টিলের পাত্র আমি বসিয়ে দিয়েছি, তার ওপরে আমি এই কাপটাকে বসিয়ে দেব। তো কাপটাকে ঢাকার জন্য আমি ফয়েল পেপার ব্যবহার করছি, তাহলে মানে ভালো মতো বেক হবে। এইভাবে বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে মোটামুটি গ্যাসের মধ্যে আমি 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন আমি টুথপিক দিয়ে দেখছি যে এটা ভালো মতো বেক হয়েছে কিনা। তো টুথপিকের মধ্যে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে ঠিক মতো বেক হচ্ছে। এবারে বাকি যে 3টে কাপ রেডি করেছি সেটাও ঠিক সেমভাবে 20 মিনিটের জন্য আমি বেক করতে দিয়েছিলাম। আমার এখনও 2-3টে রান্না বাকি আছে, চিংড়ি দিয়ে লাউ ঘন্ট, মাটন ডাক বাংলো আর আমের চাটনি। আমার হাতে তো এখনও সময় আছে, কারণ মৌমিরা সেই বিকেলবেলা 6টা-6:30টায় ঢুকবে বলেছে, সেই জন্য আমি পুরো দিনটাই রান্নাবান্নার জন্য সময় পেয়েছি। আমি এইভাবেই রান্নার জোগাড়টা করে রাখি। যখন কাউকে ধরুন আমি দুপুরবেলা আসতে বলি, তখন আমি আগের দিনই রাত্রেবেলার মধ্যে সব রান্নাগুলো করে রাখি, যাতে আমি সকালবেলা ছোট ছোট কয়েকটা কাজ থাকলেও ওরা এলে আমি সময় দিতে পারি। তো সেরকমই মৌমিরা যেহেতু বিকেলে আসছে, তো আমার রান্নাবান্না দুপুরের মধ্যেই সব রেডি হয়ে যাবে, তারপর আমি নিজে ঘরদোরগুলো পরিষ্কার করে ফ্রেশ হয়ে ওদের সাথে সময় দিতে পারবো। আর ওরা যেহেতু রাত্রে আমাদের এখানে থাকবে, তাই গল্প করার অনেকটা সময় পাবো আমি।
এখন আমি মাটনটা যে পাত্রের মধ্যে করছি এটাও কিন্তু একটা কাস্ট আয়রনের ডাচ ওভেন। এর ব্র্যান্ডের নেম হচ্ছে লে ক্রুসে। এটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড, এটা মেনলি ফ্রেঞ্চ ব্র্যান্ড, তবে আমেরিকাতে বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায়, মানে দোকানেও পাওয়া যায় আবার অনলাইনেও পাওয়া যায়। তবে আমি এর মধ্যে মেনলি মাংসটাই করি। আমার এর মধ্যে মাংস করতে খুব ভালো লাগে, কারণ এটাতে না ওই হিটটা ইভেনলি স্প্রেড হয়, সেই জন্য আমি এটাতে মাংস করে থাকি। মাঝে মাঝে বিরিয়ানিও এটাতে করি। তো আর কিছুই না, তেলের মধ্যে আমি এই যে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দিচ্ছি। আমি আর ডিটেলে রেসিপি শেয়ার করছি না, ঝটপট করে মাংসটা করে নেব। আপনারা যদি এই মাটন ডাক বাংলো দেখতে চান তাহলে আমি এর পরে যদি কখনো বানাই তখন আপনাদের সাথে ডিটেলে রেসিপিটা শেয়ার করব। মাংসটাকে কিন্তু খুব ভালো মতো কষাতে হবে। আমি সব মশলাপাতি দিয়ে এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়েছি। তারপরে আলু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু গরম জল দিয়ে একটু ফুটতে দেব। মাংসটা যখন অনেকটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে ওই ডিমগুলো অ্যাড করে দেব। আমি কিন্তু অনেক সময় কী করি, প্রেশার কুকারেও সিটি দিয়ে সেদ্ধ করে নিই। তো আজকে আমি আর তা করিনি, আমি ধীরে ধীরে স্লো কুক করেছি। ওদেরকে আমি দুপুরে আসতে বলেছিলাম, কিন্তু আসলে প্রথমবার শিকাগো এসেছে তো ওরা একটু ঘুরতে চাইছে, সেই কারণেই ওরা আজকে বিকেলে আসছে। তবে দুপুরে এলে কি হতো, আমি আরও 2-4টে পদ বেশি করতে পারতাম, মানে ধরুন একটু নিরামিষ সবজির কিছু পদ করতে পারতাম। আসলে ওরা তো প্রথমবার আসছে, তাই আমার ইচ্ছে ছিল একটু বেশ কয়েক ধরনের রান্নাবান্না করে ওদের খাওয়াবো, কিন্তু রাত্রে তো বেশি খাওয়া যায় না। আর আমি আজকে যে কটা পদ করেছি সবকটাই কিন্তু একটু হেভি রিচ খাবার, মানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাটন, এগুলো একসাথে কিন্তু খুব হেভি হয়ে যায়। আমাকে মৌমি বারবার বলেছিল যে পিঙ্কিদি বেশি রান্না করিস না, 1-2 পদের মধ্যেই রাখিস, বেশি খেতে পারি না। তবে প্রথমবার আসছে বলুন, ওই 1-2 পদ কি করে খাওয়ানো যায়, একটু তো রান্না করবই, তাই না? তবে হ্যাঁ, আমার কিন্তু সত্যি কথা বলতে মন ভরল না। এরপরে যখন ওরা আবার আসবে তখন নিশ্চয়ই আমাকে আরও একটু বেশি সময় দেবে, তখন আমি আরও কয়েকটা রান্নাবান্না করে ওদের খাওয়াতে পারবো। এই দেখুন আমার সব রান্না রেডি। একটা হচ্ছে ইলিশ মাছ সর্ষে পোস্ত আর দই দিয়ে বানালাম, আর এই যে এটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ ঘন্ট, আর এদিকে হচ্ছে মাটন ডাক বাংলো। তার সাথে আমি আমের চাটনিও করেছি, ওই যে বাটিতে রাখা আছে। আর ডেজার্টের জন্য করেছি ভাপা দই। দেখুন দইটা কিন্তু বেশ ভালো জমেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবারে মৌমির অলরেডি ফোন চলে এসেছে, ও আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, 10 মিনিটের মধ্যেই বলল পৌঁছে যাবে। এই দেখুন মৌমি আর কাশিস পৌঁছে গেছে। আমরা এখন চা আর বিস্কুট খেতে খেতে আড্ডা দিচ্ছি। আপনাদের হয়তো মনে আছে বেশ কয়েক মাস আগে আমি নিউ ইয়র্ক গেছিলাম, তখন ওদের সাথে আমাদের দেখা হয়েছিল। ওদের বাড়িতে আমরা একদিন সন্ধেবেলা গেছিলাম, ওখানে ডিনার করে বেশ আড্ডা দিয়ে আমরা ফিরেছিলাম। তো ওখানে গিয়ে আমাদের 2 দিন ওদের সাথে দেখা হয়েছিল। তবে আমি ওদের বলে এসেছিলাম যে এরপরে শিকাগো প্ল্যান কর, এলে আমাদের ওখানে আসবি, তো বেশ জমিয়ে একটু আড্ডা দেওয়া যাবে। তো যাই হোক, ওরা আমার কথা রেখেছে, দুজনে খুব বেশি দেরি করেনি, ছুটি ম্যানেজ করে ঠিক চলে এলো। তবে হ্যাঁ, আমার একটা কমপ্লেন তো আছেই, আরও বেশিক্ষণ থাকলে বেশি আড্ডা দেওয়া যেত, বেশি গল্প করা যেত। তো সেটা অবশ্যই নেক্সট টাইম ওরা বলেছে যে সময় নিয়ে আসবে। এদিকে ডিনারের টাইম হয়ে গেছে, তাই খাবারগুলো গরম করে নিচ্ছি। মাংস, তারপরে চিংড়ির লাউ ঘন্ট, ওগুলো মাইক্রোওভেনে গরম করে নিলাম। আর ভাতটা তো রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর ইলিশ মাছটা আমার যেহেতু প্যানেই রাখা ছিল, সেই জন্য প্যান শুদ্ধ ওই স্টোভ টপের ওপরে গরম করে নিয়েছি। এদিকে নীলাদ্রিও আমাকে হেল্প করতে চলে এসেছে। আমি খাবারগুলো থালায় বেড়ে দিচ্ছি, আর ও নিয়ে গিয়ে টেবিলে রাখছে। আর ওই দেখুন পেছনে মৌমি চলে এসেছে, এসে বলছে বল আমি তোকে কিভাবে হেল্প করব, আমাকে কাজ দে। আর যা খাবার দিচ্ছি সব কিছু কমিয়ে দিতে বলছে। তরকারি কমিয়ে দে, মাছ একটা দে, মাংস কমিয়ে দে, ভাত কেন এত দিয়েছিস, সব কমাতে হবে, কিচ্ছু খাবে না। আমাকে আসার আগে থেকে বলে যাচ্ছে বেশি রান্না করবি না, আমি খেতে পারি না, আর তুই কেন এত খাচ্ছিস, আমার খারাপ লাগছে। মানে ও ভাবছে যে ও আসছে বলে আমার নাকি খাটাখাটনি হয়ে যাচ্ছে। আচ্ছা সেটা কোনো কথা হলো? বোন আসছে আর আমি রান্নাবান্না করব না? আর সবসময় কি ও আমার কাছে থাকে? তো এই হচ্ছে ব্যাপার। এখন খেতে বসেছে এই যে। আর আমার বলা হয়নি, কাশিস কিন্তু অবাঙালি, ও কিন্তু পাঞ্জাবি ছেলে। তো সেই জন্য আমি একটু চিন্তায় ছিলাম যে ও বাঙালি খাবার কেমন খাবে, ভালো লাগবে কিনা। আর দেখুন আমরা ছোটোবেলা থেকে মাছ খেয়ে বড় হয়েছি, ও তো আর অত মাছ খায়নি, তাই ইলিশ মাছটা খেতে ওর একটু কষ্টই হচ্ছিল। তো মৌমি কী করছিল, ওকে মাছটা বেছে পাতে দিচ্ছিল আর ও ওটা খাচ্ছিল। তো সেই জন্য খুব লক্ষ্মী ছেলের মতো সব কিন্তু খেয়েছে, মানে সব খাবার যা রান্না করেছি সব খেয়েছে। কি দরকার?
আমাদের দুই বোনের তো গল্পই শেষ হচ্ছিল না। ছোটবেলার গল্প, ও এখন যেখানে চাকরি করছে সেখানকার এক্সপিরিয়েন্স, তারপরে ঘুরতে যাওয়ার গল্প। আর ওরাও 3 বোন, আমরাও 3 বোন, আমাদের ছোটবেলাটা যে কি ভালো কেটেছে, তো সেই সব বিষয় নিয়েই আলোচনা করছিলাম, গল্প করছিলাম। আর এখন তার সাথে জুড়ে গেছে কাশিসকে দেখে তো আমার মনেই হলো না যে ওর সাথে আমার এই দ্বিতীয়বার দেখা হচ্ছে। মানে ও একদম আমাদের ঘরের ছেলের মতো আমাদের সাথে মিশে গেছে। মনে হচ্ছে আমি আমার এক ভাইয়ের সাথেই গল্প করছি। সব খাওয়া দাওয়ার শেষে আমরা আবার উনো খেললাম অনেকক্ষণ, তারপরে খেলে টেলে তারপরে আমরা ঘুমোতে চলে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আবার চায়ের কাপ হাতে নিয়ে দুজনে আড্ডা দিতে শুরু করে দিয়েছি। আমার মনে পড়ে না মৌমির সাথে আমি কত বছর পর এইভাবে মন খুলে গল্প করছি। কারণ ওই বিয়ের আগে তো মাঝে মাঝেই দেখা হতো, হস্টেল থেকে ফিরতো, আমিও হস্টেল থেকে ফিরতাম, অকেশনালি আমাদের দেখা হয়েই যেত। কিন্তু এই বিয়ের পরে বা ওরও চাকরি জীবনে ঢোকার পরে এইভাবে গল্প কিন্তু আমাদের হয়নি। তো এখন এই আড্ডাটা যতক্ষণ চলছে চলুক, তারপরে আমি ওদের জন্য আবার একটু খাবার দাবারের ব্যবস্থা করব। তো আমি সকালে ওদের জন্য ঝটপট করে একটু ঘুগনি বানিয়ে নেব। ঘুগনিটা আমি কাবুলি চানা দিয়ে বানাচ্ছি। কাবুলি চানাটা আমি কালকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তো এই কাবুলি চানা দিয়ে আমি মাংসের ঘুগনি বানাবো। তো মাংস মানে আমি ওই ব্রেস্ট পিসটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ব্যাস মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি চানাটা দিয়ে দিলাম, তাহলেই আমার ঘুগনি রেডি। আর তার সাথে আমি একটু সিমইয়ের পায়েসও করব। তো সিমইটাকে আমি ঘিতে ভেজে নিয়েছি, তারপরে দুধ দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি, আর গরম গরম লুচি ভেজে দেব। সব খাবারগুলো বাটিতে বেড়ে নিয়েছি, এবারে ওরা রেডি হয়ে এলেই খেতে বসে যাব। এই যে ওদের ফেরার সময় হয়ে গেল, ওরা রেডি হয়ে বেরিয়ে যাবে এখন। ওরা যাচ্ছে হচ্ছে উইসকনসিন, মিলওয়াকি, ওখানে সারাদিন থেকে তারপরে ফিরে আসবে। জানি না কীভাবে সময় কেটে গেল, এত তাড়াতাড়ি সময়টা চলে গেল। আশা করছি আবার খুব শিগগিরই আমাদের দেখা হবে। তবুও তো এই যে দূর দেশে দুই বোনে আছি, মাঝে মাঝে দেখা হচ্ছে, সেটাও তো খুব ভাগ্যের ব্যাপার, তাই না? আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমি যতটুকু পারলাম অল্পের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা আমাকে জানাবেন কেমন লাগলো। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো ফিরে। বাই।